আমরা এই আইনটা প্রত্যাহারের বা সংশোধনের কাজটা করছে হচ্ছে তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়। ওনারা যখন আমাদের পরামর্শ চান আমরা পরামর্শ দিই, কিন্তু এই কাজটা মূলত তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের। সাইবার সিকিউরিটি আইনের ব্যাপারে বিভিন্ন রকম পরামর্শ আসছে। যতবারই ড্রাফট করা হয় দেখা যায় কারো না কারো আপত্তি আছে, কারো না কারো আবার পক্ষে থাকছে। তো এটা নিয়ে আপনার সম্ভবত তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় চিন্তা করেছে যে আরও ডিটেল নেগোসিয়েশন করবে। তো আমরা চিন্তা করলাম এই জন্য তো বসে থাকা যায় না, সাইবার সিকিউরিটি আইনে যে মামলাগুলো হয়েছে সেই মামলাগুলো আমরা উইথড্র করে ফেলার প্রক্রিয়া শুরু করেছি। এটা তো মূল কনসার্ন। তারপর আস্তে ধীরে আরও কনসালটেশন করে সাইবার সিকিউরিটি আইন যেটা আছে সেটার সংশোধন অথবা বাতিল এই ব্যাপারে তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় সিদ্ধান্ত গ্রহণ করবে। তো আমরা সাইবার আইনের অধীনে যে স্পিচ অফেন্স আছে সেই মামলাগুলো প্রত্যাহারের উদ্যোগ অলরেডি গ্রহণ করেছি। আমরা তালিকা করে দেখেছি বিগত সরকারের আমলে ৩৩২টি স্পিচ অফেন্সের মামলা করা হয়। এর মধ্যে ৩৩২টি স্পিচ অফেন্স সংক্রান্ত মামলার বিচার চলছে। এর মধ্যে ৫৭টি মামলা হচ্ছে তদন্তাধীন আছে। এই যে ৩৩২টি মামলা বিচারাধীন আছে এইগুলি উইথড্র করার ব্যাপারে আইন মন্ত্রণালয়ের ভূমিকা রাখার অবকাশ আছে। এই ৩৩২টি স্পিচ অফেন্সের মধ্যে পাবলিক প্রসিকিউটরের মাধ্যমে ইতিমধ্যে ১১৩টি মামলা প্রত্যাহার করা হয়েছে। আমরা আশা করছি আগামী ২ সপ্তাহের মধ্যে স্পিচ অফেন্স সংক্রান্ত যতগুলা মামলা আছে সব প্রত্যাহার করা হবে। ইতিমধ্যেই আমরা প্রায় অর্ধেক মামলা প্রত্যাহার করেছি, বাকিগুলাও করা হবে। আর এই আইনের ব্যাপারে কি পদক্ষেপ নেওয়া হচ্ছে এই ব্যাপারে আপনার তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় থেকে অচিরেই আরও জানতে পারবেন। আরেকটা আমাদের লক্ষ্য ছিল আমাদের দায়িত্ব গ্রহণ করার পরই, আপনারা জানেন বিগত ১৫ বছর ফ্যাসিস্ট গভর্নমেন্টের আমলে বহু গায়েবী মামলা দায়ের করা হয়েছিল। আমি নিজে ওই ব্যাপারে লেখালেখি করতাম, তো আমাকে প্রায় দেখতাম মানুষ প্রশ্ন করতো যে আমি এখন কি করছি এটা নিয়ে। আপনাদের প্রথমেই বলি আমরা এই উদ্যোগ গ্রহণ করতে দেরি হয়েছে কারণ গত সরকারের আমলে যে ৪-৪.৫ হাজার পাবলিক প্রসিকিউটর ছিল তারা এই ৫ আগস্ট গণ অভ্যুত্থানের বিজয়ের পর তারা সবাই পালিয়ে গেছেন। অল্প ৫০-৬০ জন বাদে কেউই ছিলেন না। ফলে পাবলিক প্রসিকিউটর না থাকলে তো আমরা মামলা উইথড্র করতে পারি না। পাবলিক প্রসিকিউটরের মাধ্যমেই আইন মন্ত্রণালয়কে কাজ করতে হয় বা সরকারকে কাজ করতে হয়। তো পাবলিক প্রসিকিউটর নিয়োগ হওয়ার সাথে সাথে আমরা গায়েবী মামলাগুলা লিস্ট করার এবং তালিকাবদ্ধ করার, আইডেন্টিফাই করার প্রক্রিয়া শুরু করি। এই প্রক্রিয়ার মাধ্যমে আমরা ইতিমধ্যে ২৫টি জেলায় ২৫০০-এর বেশি মামলাকে গায়েবী মামলা হিসাবে আইডেন্টিফাই করতে পেরেছি। ২৫০০-এর বাইরেও আরও অনেক থাকতে পারে। আমরা ইতিমধ্যে ২৫টি মামলায় ২৫০০-এরও বেশি মামলাকে রাজনৈতিক হয়রানিমূলক মামলা হিসাবে বা গায়েবী মামলা হিসাবে চিহ্নিত করতে পেরেছি। আগামী ৭ দিনের মধ্যে মামলাগুলো প্রত্যাহার করার উদ্যোগ নেওয়া হবে। আপনাদেরকে এটুকু শুধু বলতে চাই যে এই ২৫০০-এরও বেশি যে মামলা আছে এখানে লক্ষ লক্ষ আসামি আছে এবং এটা এক্সস্টিভ নাম্বার না। আরও অনেক জেলাতে আরও অনেক মামলা আছে এবং ২৫টি জেলাতেও আরও মামলার খোঁজ খবর নেওয়া হচ্ছে। তো আমরা আশা করছি আমরা ফেব্রুয়ারির মধ্যে গায়েবী মামলা প্রত্যাহারের কাজ সম্পন্ন করতে পারবো। আপনাদের মনে প্রশ্ন আসতে পারে গায়েবী মামলা বলতে আমরা কি বুঝি। গায়েবী মামলা আইডেন্টিফাই করার জন্য আমরা 4টি ক্রাইটেরিয়া বাছাই করেছিলাম। একটা হচ্ছে এই মামলাগুলো পুলিশ দায়ের করেছে কিনা। এই মামলাগুলোতে একটা কমন ট্রেন্ড ছিল বিস্ফোরক আইনে মামলা দায়ের করা, অস্ত্র আইনে মামলা দায়ের করা, পুলিশের উপর অ্যাসল্ট হয়েছে এই ধরনের অভিযোগ আনা এবং স্পেশাল পাওয়ারস অ্যাক্টে মামলা করা। তো গায়েবী মামলা প্রত্যাহারের ক্ষেত্রে এই প্রবণতাটা আমরা নজর রেখেছি। তৃতীয় প্রবণতা হচ্ছে এখানে অনেক আসামি থাকে এবং আরও বেশি অজ্ঞাতনামা আসামি থাকে। চতুর্থ আইডেন্টিফিকেশনের চতুর্থ যে প্রক্রিয়াটা আমরা করেছি সেটা হচ্ছে এই মামলাগুলো সাধারণত করা হতো বিএনপি সহ বিরোধী দলগুলো যখন বড় বড় আন্দোলন করতো তার আগে পরে, অথবা এই যে ভুয়া নির্বাচন হয়েছে গত 3টা ভুয়া নির্বাচনের আগে পরে। তো এই সমস্ত ক্রাইটেরিয়ার ভিত্তিতে আমরা ২৫০০-এরও বেশি মামলা ইতিমধ্যে আইডেন্টিফাই করেছি। এগুলি প্রত্যাহার আশা করছি আর কি। যত গায়েবী মামলা আছে যেগুলি আইডেন্টিফাই করতে পারবো আমরা ফেব্রুয়ারির মধ্যে প্রত্যাহার করার কাজ হয়ে যাবে। দুই সপ্তাহের মধ্যে হচ্ছে সাইবার সিকিউরিটি।
ঠিক আছে, আমরা একটা নতুন আইন প্রণয়ন সংক্রান্ত একটা খুব ভালো সংবাদ আপনাদেরকে দিতে চাই। সুপ্রিম কোর্টে বিচারক নিয়োগ অধ্যাদেশ 2025 আজকে গেজেট নোটিফিকেশন হয়েছে। আপনারা সবাই জানেন বিগত সরকারের আমলে যে অনাচার হতো, চরম মানবাধিকার লঙ্ঘন হতো, মানুষকে যে দমন নিপীড়ন করা হতো, তার একটা বড় প্ল্যাটফর্ম ছিল উচ্চ আদালত। সেখানে মানুষ প্রতিকার পেত না, চরম মানবাধিকার লঙ্ঘনের বড় প্রতিকার পেত না। এবং এটার কারণ ছিল উচ্চ আদালতে রাজনৈতিক সরকারগুলো সম্পূর্ণভাবে দলীয় বিবেচনায় অনেক ক্ষেত্রে অযোগ্য লোকদেরকে জাজ হিসাবে নিয়োগ দিত। আপনারা জানেন উচ্চ আদালতে নিয়োগ নিয়ে একজন সাবেক প্রধান বিচারপতি প্রলয় ঘটে গেছে এই ধরনের কমেন্টও করেছিলেন। উচ্চ আদালতে বিচারক যদি স্বচ্ছ প্রক্রিয়ায় নিরপেক্ষ লোকরা, যোগ্য লোকরা যদি নিয়োগ না পায়, তাহলে বাংলাদেশের 18 কোটি বা 17 কোটি মানুষের মানবাধিকারের প্রশ্নটি অমীমাংসিত থেকে যায়, ঝুঁকির মধ্যে থেকে যায়। এই প্রয়োজনীয়তার কথা যে উচ্চ আদালতে বিচারক নিয়োগ হবে স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে, দক্ষ, অভিজ্ঞ, দল নিরপেক্ষ এবং প্রকৃত যোগ্য ব্যক্তিরা উচ্চ আদালতে বিচারক নিয়োগ হবে, এরকম একটা চাহিদা এই সমাজে বহু বছর যাবৎ ছিল। বহু ফোরাম থেকে, বহু রাজনৈতিক দল থেকে, হিউম্যান রাইটস অর্গানাইজেশন থেকে, নাগরিক সংগঠন থেকে এই ধরনের দাবি উত্থাপন করা হয়েছিল। আমরা আজকে অত্যন্ত আনন্দের সাথে জানাতে চাই এই আইনটা হয়েছে। এই আইনটা রচনা করার ক্ষেত্রে আমরা সুপ্রিম কোর্টের যে প্রধান বিচারপতি আছেন উনার অফিস থেকে একটা ড্রাফট পাঠানো হয়েছিল। বিচার বিভাগীয় যে সংস্কার কমিশন আছে সেখান থেকে একটা ড্রাফট পাঠানো হয়েছিল। 2008 সনে এই ধরনের একটা অধ্যাদেশ তৈরি করার প্রক্রিয়া ছিল, সেই অধ্যাদেশের কপি, সেগুলি সব কিছু পর্যালোচনা করেছি আমরা যারা কনসার্ন নাগরিক সমাজ আছে, যারা স্টেক হোল্ডার আছে, তাদের সাথে আপনারা অনেকে উপস্থিত ছিলেন। আমরা একটা বড় ধরনের পরামর্শ সভা করেছি। এরপরও ইন্ডিভিজুয়ালি আমরা বিভিন্ন এক্সপার্টের কাছে পাঠিয়েছি। তার মধ্যে সাবেক বিচারপতি আছেন, আইন বিশেষজ্ঞ আছেন, তারপর হচ্ছে আপনার আইনের অধ্যাপক আছেন, আইনের বিশেষজ্ঞ আছেন। আমরা চেষ্টা করেছি যতটা পারা যায় একটা ভালো আইন করার জন্য। আপনাদেরকে শুধু কয়েকটা জিনিস জানিয়ে রাখি। এখানে একটা উচ্চ আদালতে বিচারক নিয়োগের জন্য একটা কাউন্সিলের প্রস্তাব করা হয়েছে, কাউন্সিলের বিধান করা হয়েছে। এই কাউন্সিল হচ্ছে প্রধান বিচারপতির নেতৃত্বে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের 2 জন বিচারক, একজন অবসরপ্রাপ্ত, একজন ইনকামবেন্ট, হাইকোর্ট বিভাগের 2 জন বিচারক এবং অ্যাটর্নি জেনারেল, ওনাদেরকে নিয়ে একটা কাউন্সিল গঠন করা হবে। এই কাউন্সিল প্রথম হচ্ছে যাচাই বাছাই করবে, আর এখানে হচ্ছে মানে ওনারা নিজ উদ্যোগে অনেক নাম সংগ্রহ করবেন। একই সাথে যে কোনো মানুষ, যে কোনো আইনজীবী যেন অ্যাপ্লাই করতে পারেন, নিজের ইচ্ছায় অ্যাপ্লাই করতে পারেন, বা কারো নাম রেফার করে, আপনি একজন ভালো আইনজীবী, আপনি মনে করলেন উনার জাজ হলে ভালো হয়, আপনি উনার নাম আপনি নিজে রেফার করে ওখানে চিঠি পাঠাতে পারবেন, সেটা উন্মুক্ত আছে। আবার একই সাথে এই কাউন্সিল স্ব-উদ্যোগেও ভালো ভালো নাম সংগ্রহ করার চেষ্টা করবে, যাতে ভালো জাজদেরকে নিয়োগ দেওয়া যায়। কাউন্সিল প্রাথমিক যাচাই বাছাই করার পর ওনারা ইন্টারভিউ নেবেন। সো একটা স্বচ্ছ এবং একটা জবাবদিহিমূলক প্রক্রিয়ার মাধ্যমে উচ্চ আদালতের বিচারকরা নিয়োগ হবেন। আমরা আশা করছি উচ্চ আদালতের পক্ষ থেকে উদ্যোগ গ্রহণ করা হলে আগামী 3 মাসের মধ্যে আমরা হাইকোর্টে যে পরবর্তী নিয়োগ আছে সেখানে আমরা আগের যে কোনো আমলের চেয়ে একটা বেটার নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে উচ্চ আদালতে বিচারক নিয়োগ দিতে পারবো। 6 সদস্যের। এটা হচ্ছে সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ। কাউন্সিলটার নাম হচ্ছে বিচারক জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিল। আচ্ছা, তারপর হচ্ছে আমরা একটা, আপনারা জানেন সবাই যে সুপ্রিম কোর্টের পৃথক সচিবালয় প্রতিষ্ঠা, এটার যে একটা দাবিও সমাজে দীর্ঘদিন যাবত আছে। এই সংস্কারের কথা আমরা, এটা একটা জাতীয় ঐক্যমতের মতো পরিণত হয়েছে এই জিনিসগুলা। আজকের ঐক্যমত না, এটা গত আপনারা বলতে পারেন 20-25 বছর যাবত আমরা এই সমস্ত কথা বলে আসছি। এটার উদ্যোগ গ্রহণ করা হচ্ছে, একটু টাইম লাগছে খুঁটিনাটি দিক পরীক্ষা করার জন্য। আরেকটা আমাদের ইচ্ছা আছে মানে কি, কমিটমেন্ট আপনাদের কাছে। আমরা স্থায়ী অ্যাটর্নি সার্ভিস, এটা আপনারা জানেন যে পিপিরা অনেক সময় অভিযোগ আসে, কিছু সময় অভিযোগ আসে যে পিপিরা যেহেতু দলীয়ভাবে নিয়োগ হন, এই জন্য অনেক সময় ওনারা নিরপেক্ষ ভূমিকা পালন করতে পারেন না, রাষ্ট্রের পক্ষে ভূমিকা পালন না করে ক্ষমতাসীন দলের পক্ষে ভূমিকা পালন করেন। এই প্রবলেমের সলিউশন হচ্ছে স্থায়ী প্রসিকিউশন সার্ভিস প্রণয়ন করা, প্রতিষ্ঠা করা। সেই লক্ষ্যে আমরা আইন তৈরির কাজ শুরু করেছি, অনেক দূর এগিয়ে গেছে। সম্ভবত 1 মাসের মধ্যে এটা আমরা করতে পারবো। এছাড়া আমরা একটা অনেক গুরুত্বপূর্ণ কাজ করেছি, সেটা হচ্ছে আপনারা জানেন 36 ধরনের ডকুমেন্ট আইন মন্ত্রণালয় সত্যায়ন করে। এই সত্যায়নগুলা গত
13 ডিসেম্বর থেকে এই সত্যায়ন প্রক্রিয়াকে অনলাইন ভিত্তিক করা হয়েছে। পরে ম্যানুয়াল পদ্ধতিতে অ্যাটেস্টেশন করার জন্য জনগণকে দীর্ঘ লাইনে দাঁড়াতে হয় না। আমি শুনেছি আমাদের আইন মন্ত্রণালয়ের সামনে দীর্ঘ লাইন থাকতো অ্যাটেস্টেশন করার জন্য। আপনারা সাংবাদিকরা যারা আছেন আপনারা দেখেছেন, এটা আর করতে হচ্ছে না। বর্তমান পদ্ধতিতে ঘরে বসে 2-1 দিনের মধ্যেই কার্যক্রম সম্পন্ন করা যাচ্ছে। এই পদ্ধতিতে সত্যায়নের পর বাংলাদেশি নাগরিকদের বিদেশি দূতাবাসে পুনরায় সার্ভিস ফি দিয়ে সত্যায়ন করা লাগছে না। আমাদের হিসাব হয়তো একটু এদিক সেদিকে হতে পারে, বছরে প্রায় 500 থেকে 700 কোটি টাকা জনগণের বেঁচে যাচ্ছে। এই জন্য অনলাইন ভিত্তিক সত্যায়ন করা হচ্ছে আইন মন্ত্রণালয় থেকে। বিবাহ সম্পাদনে আরোপিত একটা কর ছিল, আইন মন্ত্রণালয় অযৌক্তিক কর আরোপকে বাতিল করেছে। এটা হচ্ছে মোটামুটি এখন পর্যন্ত করা কাজ। আর পরবর্তীকালে আপনাদের জানাবো, আমরা দেওয়ানি এবং ফৌজদারি আইনের ফৌজদারি কার্যবিধি যেটা আছে সেখানে আরও কিছু এরিয়া আইডেন্টিফাই করেছি। এরকম 15 থেকে 20টা এরিয়া অলরেডি আইডেন্টিফাই করেছি। আমরা সমস্ত আইনগত সংস্কার আশা করি আগামী 6 মাসের মধ্যে আমাদের যে প্রত্যাশা আছে সবগুলো আইনগত সংস্কার করে যাব। এখন আমরা যতগুলা সংস্কারই করব, আপনারা জানেন সরকারের পক্ষ থেকে বিচার বিভাগের সংস্কার কমিশন প্রতিষ্ঠা করা হয়েছে। আমরা এই সংস্কার কমিশনের কাছ থেকে ওনাদের সম্মতি নিয়ে, ওনাদের সাথে সাহায্য নিয়ে আমরা এই কাজগুলো করার চেষ্টা করছি যাতে এটা কোঅর্ডিনেশন থাকে। এই হচ্ছে মোটামুটি আজকে আলোচনার বিষয়। আপনাদের যদি এই সমস্ত ব্যাপারে প্রশ্ন থাকে তাহলে প্রশ্ন করতে পারেন। আমার প্রশ্নটা হলো যে কাউন্সিল, জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিল যেটা গঠন করতে যাচ্ছেন আপনারা, সংবিধানের বিদ্যমান বিধান অনুযায়ী সংবিধানের 95 আর্টিকেলে বলা আছে, স্যার এখানে কন্ট্রাডিক্ট করবে কিনা সংবিধানের সঙ্গে অধ্যাদেশটা, এটা একটু ডিফাইন করবেন। কন্ট্রাডিক্ট করবে না, কারণ এটা নিয়ে আগে আপনার আসলে মামলাও হয়েছিল যখন 2008 সনে আইনটা করা হয়েছিল। সেখানে আপনার সংখ্যাগরিষ্ঠ বিচারপতি বলেছেন এটা কন্ট্রাডিক্ট করবে না। এবং আমরা কন্ট্রাডিক্ট যেন না করা হয় সেই জন্য বাংলাদেশের যত বড় বড় ল এক্সপার্ট আছে সবার সাথে কথা বলে ওইভাবেই করা হয়েছে। 1.5 লক্ষর মতো মামলা। এটা কি আপনার একদম স্পেসিফিক তথ্য আছে? কারণ হয় কি আমি বলি ভাই, স্পেসিফিক তথ্য নাই তো, এটা আমরা মানে অনেক জি জি আমি আপনাকে বলি, আমরা যেটা আইডেন্টিফাই করছি সেটাকে আমরা করছি। না না না, একবারে বাড়ি করা তো ইয়ে নাই, তাহলে তো আপনার বিচার বিভাগের স্বাধীনতা বলে কিছু থাকে না, বুঝছেন না। আমরা আপনাকে যেটা বলেছি ফেব্রুয়ারির মধ্যে করব আশা করছি। হ্যাঁ, এখন একটা যদি সামনে লক্ষ্য না রাখি, আপনারা বলি আচ্ছা মামলা প্রত্যাহার করব, ফেব্রুয়ারির মধ্যে উত্তর না হলে আপনি আমার পরে প্রশ্ন করবেন যে অগ্রগতি কোথায়। আমি তো চাই আপনারা যেন আমাকে জবাব দিতে আনতে পারেন যে ফেব্রুয়ারির মধ্যে বলেছেন কতটুকু হয়েছে, এই জন্য বলেছি। হয়তো 2-1 সপ্তাহ বেশি লাগতে পারে। সহকর্মী যেটা জানতে চাইছিল যে 5 আগস্ট পরবর্তী অনেক মামলা তো, এবং এখনো অনেক মামলা কিন্তু স্যার হচ্ছে রাজনৈতিক হয়রানিমূলক মামলা, তো সেটা নিয়ে আমি আপনাদেরকে একটা কথা ক্লিয়ার করি, 5 আগস্টের আগে এবং পরের হয়রানিমূলক মামলার মধ্যে দুইটা সুস্পষ্ট পার্থক্য আছে। 5 আগস্টের মামলাগুলা করেছে সরকার, পুলিশ। 5 আগস্টের পরবর্তী মামলা সরকার করে নাই, বিভিন্ন ব্যক্তি করছে। খেয়াল করে দেখবেন, বিভিন্ন ব্যক্তি করছে। তাদের মধ্যে কেউ কেউ জেনুইনলি করছে, কেউ কেউ বাণিজ্য করার উদ্দেশ্যে করছে, কেউ কেউ চাপে পড়ে করছে, কেউ কেউ ইগনোরেন্স থেকে করছে। আমরা একটা মামলাও সরকারের পক্ষ থেকে করা হয়নি। কাজে 5 আগস্টের আগের আর পরের মামলা একটু ডিফারেন্ট, এটা প্লিজ খেয়াল রাখবেন। আমরা এই ক্ষেত্রে ধরেন আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পুলিশকে বলা হয়েছে এই মামলাগুলা যখন হবে পুলিশ বস্তুনিষ্ঠতা প্রতিষ্ঠিত হওয়ার আগে কাউকে যেন গ্রেফতার না করে। এখন আপনারা তো একটা জিনিস জানেন, এটা তো আর আমাদের প্রত্যাশা মাফিক পুলিশ বাহিনী না, গত 15 বছরের পুলিশ বাহিনী, তাদের উত্তরাধিকারিত্ব আমরা পেয়েছি, কিছু ক্ষেত্রে ব্যত্যয় হতে পারে। আর আদালতে যে মামলাগুলো দায়ের করা হয় বা যেটা বিচারিক স্টেজে আসবে সেটা আপনারা নিশ্চিত থাকতে পারেন আমাদের বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করবে। এখানে কোনো রকম ডিকটেশন হবে না, মেরিট না থাকলে অবশ্যই ওনারা ব্যবস্থা নেবেন। আমি আপনাকে বললাম না 4টা ক্রাইটেরিয়া আছে, এই জন্য তো টাইম লাগছে। 4টা ক্রাইটেরিয়া আছে, 4টা ক্রাইটেরিয়া বলেছি একবার, আবার বলি। একটা হচ্ছে পুলিশ মামলা করেছে কিনা। গায়েবী মামলা নিয়ে আপনারা রিপোর্ট করেছেন, আপনারা জানেন না গায়েবী মামলাগুলো কোন ধারাতে করা হয়। বিস্ফোরক আইনে, অস্ত্র আইনে, পুলিশকে অ্যাসল্ট, পুলিশকে কর্তব্যকর্মে বাধা, আর হচ্ছে স্পেশাল পাওয়ার্স অ্যাক্ট। একসাথে 4-5টা দিয়ে দেয় না। তারপরে এজাহারের ভঙ্গি একরকম থাকে না। তারপরে হচ্ছে সবগুলাতে আপনার অনেক সংখ্যক আসামি থাকে না, এবং সব মামলাই আপনার নির্বাচনে আগে পরে বা বড় আন্দোলনের আগে পরে হয় না। সেগুলির ভিত্তিতে বাছাই করেছি, যেটা সন্দেহ সেটা বাদ দিয়েছি। যেটা এই যে উনি যে বললো অনেক সংখ্যা হতে পারে, কিন্তু আমরা একদম নিঃসন্দেহে থাকার জন্য আমরা ওখানে কোর্ট রেকর্ড সেগুলি দেখার চেষ্টাও করা হচ্ছে। তারপর আমরা আরও স্ক্রুটিনি করছি, অনেক সাবধানে এগোচ্ছি, দেখে নাম্বারটা কম হচ্ছে। আপনাকে বলেছি ফেব্রুয়ারির মধ্যে প্রত্যাহার করতে পারবো। এটা হচ্ছে আমরা
পিপির মাধ্যমে আবেদন করব। আশা করছি কোর্টকে যদি পিপির মাধ্যমে যদি আবেদন করা হয়, প্রত্যাহারের যে প্রক্রিয়া সেটা সম্পন্ন হবে। জেলার সংখ্যা আরো বাড়াবে কিনা, মানে 25 জেলা, সব জেলায় আমরা তো 25 জেলা বলে না 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 আমরা তো তথ্য চেয়েছি, একটু শোনেন। পিপি নিয়োগ তো সব জেলায় একই সাথে হয় নাই, বিভিন্ন প্রক্রিয়াতে হয়েছে, ঠিক আছে। কোনো জেলাতে পিপি নিয়োগ হয়েছে যেই মাসে, অন্য জেলাতে করতে তার 1 মাস বেশি লেগে গেছে। এখন আমরা সমস্ত পিপি অফিসকে বলছি আপনারা এই 4টা ক্রাইটেরিয়ার ভিত্তিতে লিস্ট পাঠান। এই লিস্ট পাঠাতে পেরেছে 25টা জেলার থেকে এখন পর্যন্ত, আজকে পর্যন্ত 25টা জেলার থেকে আমরা 2500-এর বেশি মামলা পেয়েছি। আমরা স্ক্রুটিনি করে এগুলি প্রত্যাহার করার ব্যবস্থা নিচ্ছি। সব জেলা হবে এবং আরো বাড়বে এই মামলা। আপনারা যে কমিটির মাধ্যমে বিজ্ঞপ্তি বলেছেন, ওই কমিটি 3-4 মাস পর 4টা মামলা মাত্র হাজির করেছেন। তো এই গতিতে গেলে তো আমার 15 বছর লাগবে। ওই কমিটির মাধ্যমে 4টা মামলা এসেছে। জি হ্যাঁ, যে আপনি যে কমিটির কথা বললেন, এই 4টা মামলা তো গত সপ্তাহে আমরা প্রত্যাহার করে দিলাম। এটা এই এখন আমি যদি 4 মাসে 4টা মামলা প্রত্যাহার হয় তাহলে আমাকে বলেন। এই জন্য আমরা একটুখানি, যেহেতু আমরা এইসব ব্যাপারে একটা আমাদের জনগণের মধ্যে ঐক্য আছে যে গায়েবী মামলা প্রত্যাহার করতে হবে। আমি জানি, আপনি তো এটা জানেন, ওখান থেকে 4টা মামলা প্রত্যাহার হয়েছে, বুঝছেন না? ওইটা হচ্ছে জনগণ এসে করবে, আর এটা হচ্ছে আমরা সহযোগী করছি। আমি আপনাদেরকে নাম্বারটা আবার বলি, কনফিউজ হয়ে না। দাঁড়ান আমি বলেছি, শোনেন, আমি বলেছি 25টি জেলায় 2500-এর বেশি মামলাকে রাজনৈতিক হয়রানিমূলক মামলা হিসেবে চিহ্নিত করা হয়েছে। আগামী 7 দিনের মধ্যে মামলাগুলা প্রত্যাহার করার আশা করছি। আর সকল হয়রানিমূলক গায়েবী মামলা যেটাকে আমরা আইডেন্টিফাই করতে পারবো সেটা ফেব্রুয়ারি মাসের মধ্যে আমরা প্রত্যাহার করার আশা করছি। স্যার, এই 2500 মামলা স্যার কত দিন থেকে কত দিন? আপনি বলেছেন 5 আগস্টের পূর্বে, মানে কোন সময়কাল কি স্যার চিহ্নিত করেছেন? ফ্যাসিস্ট শাসনামল। স্যার আলাদা করে এর জন্য আবেদন করার সুযোগ আছে নাকি? যেসব মামলা গায়েবী মামলা, মানে যেসব গায়েবী মামলায় অলরেডি গায়েবী নির্বাচনের আগে মানে সাজা দিচ্ছে, সেসব ক্ষেত্রে ওইসব মামলাগুলো সেটা আমরা পরে দেখব। সাজা যেটা হয়ে গেছে, সাজা হয়েছে এরকম মামলা কিন্তু খুব কম, পরে দেখব। না, খুব বেশি সাজা হয়নি।